হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করছি জিওমরফোলজির বাকি 51 কোশ্চেন নিয়ে। আমি আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে 50টি এমসিকিউ ছিল ইম্পর্টেন্ট। এখন আমি দিচ্ছি বাকি 50টা এমসিকিউ। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিচের কোনটি ক্ষয়ের ফলে গড়ে ওঠে? জিও, হুক, তম্বল, সমুদ্রবাদ। এখানে যে ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে ক্ষয়ের ফলে সৃষ্ট হয়েছে জিও। জিও হচ্ছে ভূমিরূপটা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে। কোথায় গেল? হ্যাঁ, জিও। কারণ হচ্ছে জিও ভূমিরূপটা ক্ষয়ের ফলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সমুদ্রের জল প্রবেশ করে এখানে গর্তের মতো তৈরি হয়, হয়ে জিও তৈরি হয়। তাহলে এটা ক্ষয়ের ফলে হয়। বাকি যেগুলো আছে ভূমিরূপ, মানে সমুদ্র উপকূলের পাশে এরকম হুকের মতো ভূমিরূপ তৈরি হতে পারে, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের বালি, খনিজ টুকরো, নুড়ি এগুলো এসে জমা হয়ে 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 হুক তৈরি হয়। একইভাবে তম্বলও তৈরি হয়, একইভাবে তম্বলও ডিপোজিশন হয় কোনো একটা বদ্বীপের সঙ্গে যুক্ত হয়ে। সমুদ্র বাঁধ, এগুলো সব ডিপোজিশনাল ফিচার্স। তাহলে হুক, তম্বল ও সমুদ্রবাদ হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ, আর জিও হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি 52 নাম্বার প্রশ্নে। ডিজিটাল বোর্ডের এই একটা সমস্যা, মাঝে মধ্যে খুব ফাস্ট হয়ে যায়। যখন ডিরেকশন দেয় তখন একটু স্লো থাকে। যাই হোক, বায়ুর ক্ষয় কাজের প্রধান প্রভাবককে, ক্ষয় কাজের বায়ু যে ক্ষয় কাজ করে তার প্রধান প্রভাবককে বায়ু প্রবাহ, বায়ুতে উপস্থিত কোয়ার্স ও অন্যান্য খনিজ, ভূমির ঢাল, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক আর খ। এবার ক আনসার হবে না, খ হবে। তাহলে বায়ুর ক্ষয় কাজের প্রধান প্রভাবক, বায়ু প্রবাহ তো একটা অন্যতম প্রভাবক, তার সঙ্গে বায়ুতে উপস্থিত খনিজ টুকরো এটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এই দুটোর মধ্যে তোমাকে একটা আনসার বাছতে হবে, বায়ু প্রবাহ না বায়ুতে উপস্থিত কোয়ার্স ও অন্যান্য খনিজ। তো বায়ুর ক্ষয় কাজের প্রধান প্রভাব, শুধু বায়ু প্রবাহ যদি হয় কোনো একটা জায়গায়, মনে করো একটা পাথরের ঢিবি আছে, কোনো একটা জায়গায় শুধু বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে কিন্তু সেখানে ক্ষয় কাজ খুব একটা বেশি হবে না। কিন্তু বায়ুতে উপস্থিত যদি কোয়ার্স অন্যান্য খনিজ থাকে, তাহলে কিন্তু বায়ু যে কাজ, বায়ু যে প্রবাহিত হয় তার সঙ্গে টুকরো টুকরো খনিজ পদার্থ যদি থাকে, কোয়ার্স, এগুলো কি? এগুলো হচ্ছে ধারালো কাচের ছুরির মতো কাজ করে শিলাকে ক্ষয় করে এরকম গৌর আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে ফেলে। তো বায়ুতে উপস্থিত বিভিন্ন শিলাখণ্ড, খনিজ টুকরোগুলোই কিন্তু বায়ুর ক্ষয় কাজের একটা অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। সে গৌরের ক্ষেত্রেই হোক, সে ভূমিরূপ যে তোমার হচ্ছে তোমার এই মাঝখানে ভূমিরূপ ক্ষয় হয়ে এই যে এরকম ক্ষয় করে ভূমিরূপ সৃষ্টি করার দিকেই হোক, বায়ুর ক্ষয় কাজের অন্যতম যারা প্রভাবক হিসেবে কাজ করে তারা হচ্ছে বায়ুতে উপস্থিত কোয়ার্স ও অন্যান্য খনিজ। সুতরাং এটা আনসার তোমাদের নিতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন 53। গৌর সৃষ্টি, এই একটা প্রবলেম মাঝে মধ্যে দেখা দেয়। সামন দিকে, মানে পেছন দিকে না গিয়ে সামন দিকে যেতে থাকে। ওয়েট, একটু আমি দেখছি, এটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিয়ে দেয়। এই হচ্ছে ডিজিটাল বোর্ডের সমস্যা, মানে সময়ের থেকে আগে ছুটতে চায়। আচ্ছা, এবার আছে কি বারখানয়েড? কি বারখানয়েড? বারখানয়েড শব্দটা শুনলেই মনে হয় বারখানের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বারখানয়েড শব্দটা কিন্তু বারখানের সঙ্গে সম্পর্কিত নয়। বারখানয়েড হচ্ছে তোমার দ্রাবালিয়া, একলেবালিয়ারির, এই যে একলেবালিয়ারিগুলো এরকম ঢেউয়ের মতো থাকে, একলেবালিয়ারির সম্মুখ অংশগুলোকে বলা হয় লিঙ্গয়েড, এগুলোকে লিঙ্গয়েড, আর পেছনের অংশকে বলা হয় বারখানয়েড। এই যে এই পেছনের অংশটা হচ্ছে বারখানয়েড, এই সামনের অংশটাকে হচ্ছে লিঙ্গয়েড বলে, আর এই পেছনের অংশকে বলা হয় বারখানয়েড। তাহলে এখানে উত্তরে কি আছে? একলেবালিয়ারির পিছিয়ে পড়া অংশ, এটা হবে আনসার।
একলে বালিয়াড়ির পিছিয়ে পড়া অংশ। ঠিক আছে, তাহলে বারখানয়েড বলতে একলে বালিয়াড়ির পিছিয়ে পড়া অংশকে বারখানয়েড বলে। নেক্সট প্রশ্ন, বারখানয়েড হয়ে গেল। এবার শিলা সমুদ্র কোথায় দেখা যায়? শিলা সমুদ্র মরু অঞ্চলে দেখা যায়। এটা শিলা সমুদ্র ক্ষুদ্র কণা বিস্ফোরণের ফলে শিলা টুকরো টুকরো হয়ে এরকম সমস্ত মরুভূমিতে ছিটকে ছিটকে পড়ে থাকে, এগুলোকে বলা হচ্ছে শিলা সমুদ্র। এরকম টুকরো টুকরো খণ্ড পড়ে থাকে, শিলা সমুদ্র বলে। তাহলে মরু অঞ্চলে দেখা যাবে। নেক্সট প্রশ্ন, রান্থক্লুপ্ত কি? রান্থক্লুপ্ত, রান্থক্লুপ্ত, রান্থক্লুপ্ত হচ্ছে হিমবাহের একটা বিশেষ ভূমিরূপ। বার্কসুন্ড আর রান্থক্লুপ্ত পাশাপাশি অবস্থান করে। যখন কোনো পাহাড় আর বরফ, এই যে বরফ এখানে হিমবাহ তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে পাহাড় পর্বত, মনে করো কোনো শিলা দিয়ে তৈরি, আর এটা হচ্ছে বরফ। যখন সূর্যের তাপ বেড়ে যায় কিংবা কোনো কারণে তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন কি হবে? এই পাহাড় আর এই বরফের মাঝে একটা লম্বা ফাটল তৈরি হয়। এরকম লম্বা ফাটল তৈরি হতে পারে, এরকম এরকম ফাটল তৈরি হয়। তাহলে এই পর্বত গাত্র আর বরফের মাঝখানে যে ফাটল তৈরি হবে, এই যে এই অংশটার নাম হচ্ছে রান্থক্লুপ্ত। ওকে, তাহলে এই পর্বত গাত্র এবং পাহাড়ের মধ্যে খাত। আর যদি বরফের আর বরফের মাঝে যদি খাত তৈরি হয়, মানে হিমবাহের মাঝখানে খাত হয়েছে, খাতের বা পাশেও বরফ, ডান পাশেও বরফ, যদি এরকম হয়, এই ক্ষেত্রে এটাকে বলা হয় বার্গসুন্ড। তাহলে এটা হচ্ছে রান্থক্লুপ্ত, ওটা হচ্ছে বার্গসুন্ড। এটা রান্থক্লুপ্ত, এটা হচ্ছে বার্গসুন্ড। ওকে, তাহলে রান্থক্লুপ্ত কোথায় দেখা যাবে? সার্কের পেছনে। সার্কের পেছনে তো দেখা যায় অবশ্যই, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ কোনো উত্তর আছে কিনা আমাদের দেখতে হবে। পর্বত গাত্রে অবস্থিত বরফের মাঝের ফাটল, পর্বত গাত্রে অবস্থিত বরফের মাঝে ফাটল। আর একটা আছে পর্বত গাত্র ও হিমবাহের মাঝে ফাটল। তাহলে এটা হবে আনসার, পর্বত গাত্র আর হিমবাহের মাঝের ফাটল হচ্ছে রান্থক্লুপ্ত। খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিরূপ। নেক্সট প্রশ্ন, চলে যাচ্ছি আমরা। এই যে আবার একটু ডিস্টার্ব দিচ্ছে, রান্থক্লুপ্ত হয়ে গেল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? হিমবাহের উষ্ণতা সর্বদা হিমাঙ্কের নিচে থাকে। থাকে। পার্বত্য হিমবাহের অগ্রভাগকে লোব বলে, এটা নিয়ে ভাবতে হবে। ট্রান হ্রদ করিতে গড়ে ওঠে, অবশ্যই গড়ে ওঠে। এই হচ্ছে এই যে ট্রান, এই যে এটা যদি পর্বত হয়, তাহলে এখানে হ্রদ গড়ে উঠতে পারে করির মধ্যে। হিমবাহ হিমরেখার উপর অবস্থান করে, এটাও ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা নিয়ে ভাবতে হবে। পার্বত্য হিমবাহের অগ্রভাগকে লোব বলে। হিমবাহের অগ্রভাগকে লোব বলে কোন হিমবাহ? যেগুলো হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোব বলে, এগুলোকে বলা হয় লোব। ওকে, আর এখানে কি বলছে? পার্বত্য হিমবাহ। সুতরাং এটা হচ্ছে না, তাহলে আনসার হবে এটা খ নম্বর হবে আনসার। ওকে, নেক্সট প্রশ্ন 58। 58 এর প্রশ্ন কি দেখে নেই। ছিল আমাদের প্রশ্ন। 58, নিচের কোনটি সঠিক? ফিওর্ড, এখানে 4 ফিওর্ড নিয়ে কথা বলছে, তাহলে ফিওর্ড নিয়ে একটু দেখে নেই। এই হচ্ছে মহাদেশ থেকে হিমবাহ এগিয়ে যাচ্ছে, সমুদ্রের কাছে এসে ক্ষয় করে এরকম এখানে সমুদ্র। হিমবাহগুলো কি করে? হিমবাহগুলো তার সঞ্চিত পদার্থ নিয়ে এগোতে থাকে, থাকতে থাকতে এরকম নিচ থেকে ক্ষয় করতে থাকে আর উপরে সঞ্চয় করতে থাকে, করতে করতে এরকম সমুদ্রের কাছাকাছি এসে তার ডিপোজিশনগুলো জড়ো করতে থাকে। বহুদিন পরে যখন এই হিমবাহ গলে যায়, তখন
এই নিচের ক্ষয়িত গর্তের মতো অংশটাকে বেরিয়ে আসে এবং এখানে হ্রদ তৈরি করে, একে বলা হয় ফিওর্ড। ফিওর্ড বলে একে। আর নরওয়েতে এর নাম হচ্ছে ফিয়ার্ড। ছোট ছোট নরওয়ের ফিওর্ডগুলো ছোট, সুইডেনের ফিওর্ডগুলো একটু বড়। তাহলে এটাকে কি বলছে? ফিওর্ডের কি হচ্ছে? এই যে এটা হচ্ছে মহাদেশের অংশ, মহাদেশ, আর এদিকে হচ্ছে সমুদ্র। তাহলে মহাদেশের দিকে কি থাকছে দেখো, খাড়া, সমুদ্রের দিকে হালকা ঢাল। তাহলে ফিওর্ড স্থলভাগের দিকে গভীরতা বেশি, এটাই ঠিক। ফিওর্ড স্থলভাগের দিকে গভীরতা কম, এটা হচ্ছে না। ফিওর্ডের পার্শ্বদেশ খাড়া হয়, এটা মানে পার্শ্বদেশ খাড়া হতেই হবে সবসময় এরকম নয়। ফিওর্ড নরওয়েতে দেখা যায় না, নরওয়েতে তো দেখা যায়। তাহলে কোনটি সঠিক? ফিওর্ড স্থলভাগের দিকে গভীর বেশি। নেক্সট প্রশ্ন 59। চলে যাই আমরা। পুতির মালা সদৃশ ভূমিরূপ কার সাথে যুক্ত? পুতির মালা সদৃশ ভূমিরূপ, তাহলে এটা কি? পুতির মালা সদৃশ ভূমিরূপটা কি? যখন হিমবাহ মনে করো ওপর থেকে নিচ দিকে নেমে আসছে হিমবাহ, এ কী করবে? এর সাথে বিভিন্ন মানে তোমার পাথরের টুকরো, পলি, বালি সব এনে সামনে এরকম জমা করবে, এরকম জমা করবে এবং বরফে ঢেকে যাবে। এটা যখন বাইরে বেরিয়ে আসবে তখন একটা মনে হবে যে কোনো একটা বাঁধের মতো লম্বা, অনেক দূর লম্বা, বহুদূর লম্বা একটা বাঁধের মতো উঁচু অংশ রয়ে গেছে, এর নাম হচ্ছে এস্কার। ঠিক আছে? এই এস্কারগুলো যখন এরকম ছোট ছোট ঢিবি মতো দাঁড়িয়ে থাকবে, মাঝখান দিয়ে জল মানে হিমবাহের জল, গলিত জল গিয়ে এগুলোকে ধুয়ে দিবে এবং বড় বড় এরকম ঢিবির মতো অনেক দূর পর্যন্ত লম্বা একটা 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 এরকম পুতির মালার মতো দেখতে এস্কার তৈরি হবে, তখন তাকে বলা হচ্ছে পুতির মালা সদৃশ ভূমিরূপ। এটা কোথায় গড়ে ওঠে? এস্কারে গড়ে ওঠে, এস্কার নামক ভূমিরূপে গড়ে ওঠে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। নেক্সট হচ্ছে ড্রাই ডেল্টা, শুষ্ক দ্বীপ কোথায় দেখা যায়? এটা তোমরা বুঝে গেছো, ড্রাই ডেল্টা মরু অঞ্চলে দেখা যাবে, ড্রাই ডেল্টা মরু অঞ্চলে দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল কোন প্রকার উপকূল? তাহলে উপকূলের যে ভাগ আছে চারটে, উত্থিত, নিমজ্জিত, নিরপেক্ষ, যৌগিক, এর মধ্যে ভারতের পূর্ব উপকূল কোনটা হবে? তো ভারতের পূর্ব উপকূল হচ্ছে উত্থিত উপকূলের মধ্যে পড়ে। মানে আমাদের যে ভারতবর্ষের উপকূলগুলো আছে, আমাদের পূর্ব উপকূল, এই উপকূলগুলো উত্থিত উপকূলের মধ্যে পড়ছে, এরা উত্থিত অবস্থায় আছে। আর পশ্চিম উপকূল এটা হচ্ছে নিমজ্জিত উপকূলের মধ্যে পড়ে। লাক্ষাদ্বীপ টিপ এগুলো হচ্ছে নিরপেক্ষ উপকূলের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। জনসন উপকূলকে কয় ভাগে ভাগ করেছে? জনসন উপকূলকে কয় ভাগে ভাগ করেছে? এটা মনে রাখার ব্যাপার, ব্যাখ্যার কিছু নেই, 4 ভাগে ভাগ করেছে জনসন। জনসন তাহলে 4 ভাগে ভাগ করেছে। নেক্সট প্রশ্ন যে চলে যাচ্ছি, যদি সমুদ্র উপকূল নিমজ্জিত হয় তাহলে নদীর নিম্নক্ষয় সীমায় কীরূপ পরিবর্তন দেখা যাবে? তো ঘটনাটা কি বলছে, প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে। যে সমুদ্র উপকূল এটা ধরো ছিল আগে, বর্তমানে কি বলছে? সমুদ্র উপকূল নিমজ্জিত হয়, মানে ডুবে গেছে। সমুদ্র উপকূল, এই সমুদ্রের জল উপরে উঠে গেল, সমুদ্র উপকূল ডুবে গেল। আগে জল ছিল এখানে, এই পর্যন্ত জল ছিল, এখন জল হয়ে গেল এই দিকে, মানে এইগুলো উপকূলগুলো সব ডুবে গেছে, এই উপকূলের অংশগুলো সব ডুবে গেল, সমুদ্র উপকূল ডুবে গেল। যদি সমুদ্র উপকূল নিমজ্জিত হয় তাহলে নদীর নিম্ন ক্ষয়সীমা কীরূপ পরিবর্তন হবে? জল উপর দিকে উঠেছে, তাহলে ক্ষয়সীমা কী হবে? ক্ষয় কমে যাবে। কমলে কি হবে দেখি, অপশন কি দেওয়া আছে? হ্যাঁ, ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ, প্রশমিত।
উপকূল ধনাত্মক পরিবর্তন হবে না ঋণাত্মক পরিবর্তন হবে না প্রশমিত? তাহলে নিমজ্জিত যদি হয় নদীর নিম্ন ক্ষয়সীমা, তাহলে ধনাত্মক হবে। নিম্ন ক্ষয়সীমা উঠে যাচ্ছে, মানে নিম্ন ক্ষয়সীমা আগে ছিল, নিম্ন ক্ষয়সীমা ছিল আগে এটা, এখন হয়ে গেল নতুন নিম্ন ক্ষয়সীমা, এটা নতুন নিম্ন ক্ষয়সীমা এটা হয়ে গেল, এটা নতুন, আর এটা ছিল পুরনো। তাহলে নিম্ন ক্ষয়সীমা উপর দিকে উঠে গেল, তাহলে এটা হচ্ছে ধনাত্মক পরিবর্তন ঘটবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের কোন অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায়? দেখা যায় নাকি যায় না? দেখি প্রশ্নটা কি আছে। মাঝে মধ্যে এই বোর্ডটা ডিস্টার্ব দেয়। নিচের কোন অঞ্চল কাস্ট ভূমিরূপ অন্তর্ভুক্ত নয়? ইন্টারেস্টিং কোশ্চেন। পাঁচমারিতে চুনাপাথর দেখা আছে, চেরাপুঞ্জিতে চুনাপাথর আছে, মুসুরিতে চুনাপাথর আছে, জয়ন্তীতে নেই। এই জয়ন্তীতে চুনাপাথর আছে, সরি জয়ন্তীতে আছে, মুসুরিতে নেই। তাহলে আনসার হবে মৎস্যবরী। নেক্সট, ছদ্মকাষ্ঠ কোথায় দেখা যায়? ছদ্মকাষ্ঠ মানে কি? গ্রানাইট শিলাযুক্ত অঞ্চলে কাস্টের ন্যায় ভূমিরূপ আচরণ করবে, সেটা হচ্ছে ছদ্মকাষ্ঠ বলে। সিউডোকাস্ট গ্রানাইট শিলায় দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে যাই। দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু দীর্ঘায়িত সমতল অংশকে কি বলে? তার মানে এই যেরকম যে গ্রাইকগুলো আছে এরকম দীর্ঘায়িত অনেক দূর লম্বা, এই রকম এরকম মাঝের টুকরো হয়ে যেতে পারে, আর যখন অনেক দূর লম্বা এইরকম তৈরি হবে এগুলাকে কি বলে? এগুলাকে বলা হয় কাস্ট স্ট্রিট। কাস্ট স্ট্রিট। ডিজিটালের লেখাটা একটু মাঝে মাঝে আটকে যাচ্ছে। কাস্ট স্ট্রিট বলে। এই যে কাস্ট স্ট্রিট। ওকে, তাহলে আনসার হবে কাস্ট স্ট্রিট। নেক্সট, সিঙ্কহোলের যে সুড়ঙ্গের মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে সেই অংশটাকে কি বলে? আচ্ছা, সিঙ্কহোলের মধ্য দিয়ে জল প্রবেশ করলো, করে নিচ দিয়ে বেরিয়ে গেল। সিঙ্কহোলের যে সুড়ঙ্গের মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে সেই অংশটাকে কি বলে? এই যে নেক্সট প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে বোর্ডটা ডিস্টার্ব দিচ্ছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। গুহার ছাদ থেকে নেমে চাদর আকৃতির ভূমিরূপকে কি বলে? গুহার ছাদ থেকে, মানে চুনাপাথরের যে গুহা আছে, চুনাপাথরের গুহার ছাদ থেকে এরকম চাদর আকৃতির ভূমিরূপ তৈরি হলো, মানে চুইয়ে চুইয়ে পড়ে এরকম চাদর আকৃতির ভূমিরূপ তৈরি করলো, একে কি বলে? চাদর, কার্টেন। এই যে কার্টেন, তাহলে হবে উত্তর হবে কার্টেন। নেক্সট কি আছে? 69, কাস্ট অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ বেশি জন্মায় না কেন? কারণ এখানকার মৃত্তিকা ক্ষয় বেশি এবং অনুর্বর প্রকৃতির মাটি, তাই এখানে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় না। নেক্সট প্রশ্ন, অন্ধ উপত্যকা কোথায় দেখা যায়? ব্লাইন্ড ভ্যালি, ড্রাই ভ্যালি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ব্লাইন্ড ভ্যালি আর ড্রাই ভ্যালি কাকে বলবো? তাহলে এটা ক্লিয়ার থাকতে হবে। যখন চুনাপাথরের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়ার সময় দেখা গেল যে এখানে একটা গর্ত, আগে এখানে উপত্যকা রয়েছে, সেই উপত্যকা দিয়ে আগে প্রবাহিত হতো, তো পরবর্তীকালে কোনো বিভিন্ন চুনাপাথরের অঞ্চলে পরিবর্তনের জন্য এখানে
গুহা তৈরি হওয়ার জন্য নিচে ক্ষয় হয়ে জল নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেরকম নিচ দিকে চলে গেল। তো এই যে নিচ দিয়ে জল চলে গেল, নদীটা এখান থেকে দেখলে মনে হয় নদীটা ভূগর্ভে প্রবেশ করে হারিয়ে গেছে, ভূগর্ভে প্রবেশ করে হারিয়ে গেছে। একে বলা হয় ব্লাইন্ড ভ্যালি। আর এই যে উপরে জলহীন অবস্থায় পড়ে থাকলো, এটাকে বলা হচ্ছে ড্রাই ভ্যালি। বর্ষাকালে এটা দিয়ে জল যায়, যখন অতিরিক্ত জল হয় তখন এটা দিয়ে যায়, কিন্তু বাকি সময় যখন জলের কম পরিমাণ তখন এই নিচ দিয়ে ঢুকে গিয়ে অদৃশ্য হয়ে যায়, মনে হচ্ছে অদৃশ্য হয়ে যায়। এই কোথাও অনেক দূরে গিয়ে আবার বাইরে বেরিয়ে আসে, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। ওকে, তাহলে কি হবে? অন্ধ ভ্যালি কোথায় দেখা যায়? চুনাপাথর গঠিত শুষ্ক অঞ্চলে। বোগাস কোন অঞ্চলে দেখা যায়? বোগাস, বোগাস এক ধরনের ভূমিরূপ, এটা কোন অঞ্চলে দেখা যায়? বোগাস দেখা যায় যুগোস্লাভিয়া, চুনাপাথরযুক্ত অঞ্চলে। তাহলে এটা হবে আনসার, যুগোস্লাভিয়া হবে। ওকে, নেক্সট প্রশ্ন 72। কার্স্ট অঞ্চলে ক্ষয়জাত শঙ্কু আকৃতির পাহাড়কে কি বলে? কার্স্ট অঞ্চলে ক্ষয়জাত শঙ্কু আকৃতির পাহাড়, এইরকম পাহাড় তৈরি হয় কার্স্ট অঞ্চলে, এগুলোকে বলা হয় কেগেল কার্স্ট। নেক্সট প্রশ্ন, কার্স্ট বাতায়ন কোথায় দেখা যায়? কার্স্ট উইন্ডো, কার্স্ট উইন্ডো। এই যে হঠাৎ করে নদী হারিয়ে যায়, যেখানে মনে হচ্ছে নদী গিয়ে হারিয়ে গেছে, এরকম উপর থেকে দেখলে মনে হবে নদী মাটির নিচে প্রবেশ করে গেছে। তো কার্স্ট উইন্ডো কোথায় দেখা যাবে? কার্স্ট অন্ধ উপত্যকায়, কার্স্ট শুষ্ক উপত্যকায়, কার্স্ট সমন্বিত উপকূল অঞ্চলে, কার্স্ট নদী উপত্যকায়, কার্স্ট অন্ধ উপত্যকায় কার্স্ট উইন্ডো দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। হেস্ট্যাক, হেস্ট্যাক নিচের কোথায় দেখা যায়? হেস্ট্যাক দেখা যায় ভিয়েতনামে, মানে সমুদ্রের জলের মাঝখানে এরকম ধরে ঘুরতে গেলে খুব সুন্দর লাগে। তোমরা যখন নৌকা নিয়ে ঘুরতে যাবে দেখবে এইরকম লম্বা আকৃতির একটা টাওয়ারের মতো ভূমিরূপ উঁচু হয়ে আছে, এখান দিয়ে মানুষ নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর দৃশ্য। ভিয়েতনামে দেখা যায়। স্ট্যাক, স্ট্যাম্প, এগুলো সব সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন এই যে, এনট্রপি ক্ষয়চক্রের কোন পর্যায়ে সর্বাধিক হয়? দারুণ ইন্টারেস্টিং জিনিস, এটা ভালো করে বুঝতে হবে। যদি পার্বত্য অঞ্চল হয়, তারপরে মালভূমি, তারপরে সমভূমি। এবার এনট্রপি হচ্ছে সর্বোচ্চ, এই যে যদি আমরা সোজা কথায় বলি, সর্বোচ্চ ক্ষয় করার ক্ষমতা। যৌবন পর্যায়ে এনট্রপি কি? ভূমিরূপ তোমার প্রচণ্ড ক্ষয় হতে শুরু করে এবং ভূমিরূপ তোমার কি থাকে? মানে সর্বোচ্চ ক্ষয়ের জায়গায় থাকে, মানে খুব খাড়া খাড়া ভূমিরূপ, খুব ক্ষয় হচ্ছে, হতে হতে তারপরে মালভূমি, তারপরে সমভূমি। তাহলে শক্তি নিঃশেষ, সর্বোচ্চ নিঃশেষ হয় হচ্ছে কোন পর্যায়ে? বার্ধক্য পর্যায়ে। এর পরে আর নিঃশেষ হওয়ার কোনো জায়গা নেই, তার মানে সর্বোচ্চ থেকে একদম সবার নিচে চলে গেল। এই যে ক্ষয় করার ক্ষমতা শক্তির, তা মানে গুরুত্বপূর্ণ যে অবস্থা আর কি, ক্ষয় করার শেষ সীমা হচ্ছে বার্ধক্য পর্যায়ে। তাহলে এনট্রপি সবচেয়ে বেশি, সেই জন্য হবে বার্ধক্য পর্যায়ে। যৌবন পর্যায়ে অল্প খরচ হচ্ছে, মালভূমিতে আরও অল্প খরচ হচ্ছে, বার্ধক্য যেতে সর্বোচ্চ শক্তি নিঃশেষ করতে হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে যাই। পেডিপ্লেন ভূমিরূপ সম্পর্কে কে বলেছেন? পেডিপ্লেন, প্যান পেন, প্যান ফ্যান, পেনিপ্লেন, এই যে শব্দগুলো কে দিয়েছে এগুলো তোমাদের জানতে হবে। তো পেডিপ্লেন দিয়েছে এলসি কিং, প্যান ফ্যান দিয়েছে ক্রিকমে,
পেনিপ্লেন দিয়েছে ডেভিস। এরকম অনেকগুলো সমভূমি রয়েছে যেগুলো বিভিন্ন ভূবিজ্ঞানী নাম দিয়েছে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন একটু স্লো হয়ে গেছে, দেখছি। ইনসেলবার্স ভূমিরূপের কোন পর্যায়ে গড়ে ওঠে? ইনসেলবার্স ভূমিরূপের কোন অবস্থাকে নির্দেশ করে? ও আচ্ছা, তার মানে যৌবন পর্যায়ে মরু অঞ্চলে কী হবে, এরকম খাড়া পাহাড় দ্রুত ক্ষয় হতে থাকবে, তারপর আস্তে আস্তে বড় বড় পাহাড়গুলো ক্ষয় হয়ে এরকম ঢিবি তৈরি করবে, সেইগুলো শেষ পর্যায়ে গিয়ে ছোট ছোট ঢিবি এরকম ক্ষয়ের শেষ পর্যায়ে কঠিন শিলাগুলো অবশিষ্টাংশ রূপে ইনসেলবার্স হিসেবে থেকে যাবে। তাহলে এটা কোন পর্যায়ে চলেছে? এটা যৌবন, এটা মধ্যবর্তী বা পরিণত, আর এটা হচ্ছে বার্ধক্য। তাহলে ইনসেলবার্স দেখা যাবে বার্ধক্য পর্যায়ে। তাহলে ইনসেলবার্সের কিন্তু মানে ইনসেলবার্সও যখন তৈরি হয় বিভিন্ন রূপে তৈরি হয়। ইনসেলবার্স বড়গুলো, যে বড় ঢিবি ইনসেলবার্স, বড় থেকে যখন ঢিবিগুলো আরেকটু ছোটো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন তাকে ক্যাসেল কপিস বলে, আরও ছোট হয়ে গেলে বোন হার্ট বলে। তাহলে তিনটে রূপ রয়েছে ক্ষয়চক্রের ভূমিরূপে। বড়গুলো ইনসেলবার্স, ছোট তার থেকে ছোট ক্যাসেল কপিস, তার থেকে ছোট বোন হার্ট। ওকে, নেক্সট চলে যাই 78। বোন হার্ট সমন্বিত ভূমিরূপ ক্ষয়চক্রের কোন পর্যায়কে নির্দেশ করে? বোন হার্ট সমন্বিত ভূমিরূপ ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়কে নির্দেশ করে। নেক্সট, নিচের কোনটি সঠিক? ডেভিসের মতে ভূমিরূপের উত্থান ও ক্ষয় একই সাথে হয়। ডেভিস কি তাই বলেছে? না, ডেভিস বলেছে উত্থান শেষ হবে তারপরে ক্ষয় শুরু হবে, এটা বলেছে ডেভিস। পেঙ্কের তথ্যের দ্বারা ইনসেলবার্স সৃষ্টির কারণ ব্যাখ্যা করা যায় না। ইনসেলবার্স ব্যাখ্যা করা যায় পেঙ্কের তথ্যে? যায় যায়। ডেভিসের ক্ষয়চক্র বদ্ধ প্রণালীর অন্তর্গত, ক্লোজ সিস্টেম। হ্যাঁ, কারণ ডেভিস বলেছে ক্ষয়চক্র যৌবন, পরিণত এবং বার্ধক্য এরকম চক্রাকারে চলতে থাকে, এ বাইরে থেকে কোনো রকম প্রভাব বিস্তার করে না। ভূমির উত্থান শেষ হবে, তারপরে ক্ষয় শুরু হবে, হয়ে ভূমিরূপ প্রায় সমভূমি পরিণত হবে, আবার ভূমির উত্থান হবে, আবার ক্ষয় হবে, আবার সমভূমিতে পরিণত হবে, এরকম। তো ডেভিসেরটা ক্ষয় ক্লোজ সিস্টেমের অন্তর্গত, এটা ঠিক আছে। পেঙ্কের ক্ষয়চক্র ক্লোজ সিস্টেমের অন্তর্গত নয়, কারণ পেঙ্কের ক্ষয়চক্রে কি বলছে? ভূমির উত্থান ক্ষয় একই সঙ্গে হবে, আবার কখনো ক্ষয় উত্থানের সাথে সাথে আবার উত্থান হয়ে যেতে পারে, মানে কমপ্লেক্স টাইপের। কোনো রকম একটা সিস্টেমেটিক র্যান্ডম হয়েতে চলবে না, যে যৌবনের পরে পরিণত পরে বার্ধক্য, এরকম ক্লোজ সিস্টেমের অন্তর্গত নয়। বাইরের থেকেও প্রভাব বিস্তার হয়ে ভূমিরূপ পরিবর্তন হতে পারে, এটা পেং বলেছে। আর ডেভিস তাহলে ক্লোজ সিস্টেমের অন্তর্গত। ওকে, নেক্সট প্রশ্ন। ভারতের পূর্ব উপকূল অঞ্চল কোন ক্ষয়চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আচ্ছা, ভারতের পূর্ব উপকূল তোমার দ্বিতীয় ক্ষয়চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটা নিমজ্জিত হয়ে আছে বর্তমানে, দ্বিতীয় ক্ষয়চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নেক্সট প্রশ্ন, বলয় আকৃতির ভূমিরূপ কোন প্রকার পদার্থ থাকে? বলয় আকৃতির ভূমিরূপে কোন প্রকার পদার্থ থাকে? বলয় আকৃতি ভূমিরূপ হচ্ছে, ওপরে ধরো পাললিক শিলা রয়েছে, নিচে আগ্নেয় শিলা, বহু বছর আগে অন্য যুগের শিলা এখানে জমা হয়ে আছে, হিমবাহ হোক, বিভিন্ন কারণে হোক, পরবর্তীকালে এগুলো ক্ষয় হয়ে গেল, ক্ষয় হয়ে ভেতরের শিলাটা বাইরে বেরিয়ে আসলো, এটা হচ্ছে বেল্টেড আউটক্রপ প্লেন, সেটা আগ্নেয় পদার্থ থাকে, এর মধ্যে আগ্নেয় শিলার পদার্থ থাকে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট, নিকবিন্দু কোথায় গড়ে ওঠে? নিকবিন্দু জানোই, নিকবিন্দু হচ্ছে ভূমিরূপের হঠাৎ করে ঢালের পরিবর্তন যেখানে হয় সেখানে নিকবিন্দু দেখা যায়, জলপ্রপাত সৃষ্টি হয় এখানে। এটা পুনর্জীবন লাভ যখন হবে ভূমিরূপের, তখনই এটা দেখা যায়, ক্ষয়চক্রের পুনর্জীবন লাভ। নেক্সট, মুক্ত ঢাল ক্ষয়চক্রের কোন পর্যায়ে গড়ে ওঠে? মুক্ত ঢাল, ঢালটা ভালো করে বুঝতে হবে, এই 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 দ্বিতীয় পর্যায়ের ঢাল। তাহলে এইটা হচ্ছে মুক্ত ঢাল, যেখান থেকে সব কিছু খুলে পড়ে যায়, মুক্ত ঢাল, এখানে কোনো কিছুই দাঁড়িয়ে থাকতে পারে না, হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। তার নিচে আছে ধ্রুবক ঢাল বা কনস্ট্যান্ট স্লোপ,
ধ্রুবক, ধ্রুবক হয়ে গেল ধ্রুবক। কনস্ট্যান্ট স্লো, যেখানে ক্ষয় ও সঞ্চয় কোনোটাই হবে না। তার নিচে থাকে দ্বিতীয় পর্যায়ের ঢাল, একে বলা হয় গ্র্যাভিটি স্লো বা অভিকর্ষ, অভিকর্ষ ঢাল বা গ্র্যাভিটি স্লো, গ্র্যাভিটি স্লো। এর নাম আরও আছে ওয়াশ স্লো। পিঙ্ক এর নাম দিয়েছে হ্যালডেন হ্যাং, হ্যালডেন হ্যাং নাম দিয়েছে। এখানে সব কিছু জমা হয় এবং নদী এসে ধুয়ে নিয়ে যায়, তাই এর নাম ওয়াশ স্লোপ। ধোয়ার ঢাল, ধোয়া ধুয়ে নিয়ে যায়, ধোয়াট, ধোয়াট ঢাল। তাহলে এই নিচের ঢালটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, গ্র্যাভিটি স্লোপ, ওয়াশ স্লোপ, হ্যালডেন হ্যাং, তিনটে নাম। উপরেরটা হচ্ছে কনস্ট্যান্ট স্লোপ, তার উপরে মুক্ত ঢাল, ফ্রি ফেস। তাহলে মুক্ত ঢাল ক্ষয়চক্রের কোন পর্যায়কে নির্দেশ করে? যৌবন পর্যায়কে। খাড়া ঢাল অবশ্যই যৌবন পর্যায়কে নির্দেশ করবে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। চড়া সমন্বিত ভূমিরূপ, ভূমিতে মন্থকূপের অবস্থান ভূমিরূপের কোন বিষয়কে নির্দেশ করে? ভূমিরূপটা চড়া, চর চর সৃষ্টি হয়েছে। চর মানে কাকে নির্দেশ করবে? বার্ধক্য। এবার চরের মধ্যে দেখা গেল কোনো কারণে উত্থান হয়েছে, তাই এখানে মন্থকূপ দেখা যাচ্ছে। মন্থকূপ সাধারণত কী হয়? পরিণত পর্যায়ে দেখা যায়। তাহলে চরের মধ্যে মন্থকূপ, তার মানে ভূমিরূপটা পরিণত পর্যায়ে রয়েছে, বা পরিণত পর্যায়ে না, সরি, ভূমিরূপটা পুনর্জীবন লাভ হয়েছে। কারণ হচ্ছে ও চড়া হয়ে গেছে, চড়া মানে একদম বার্ধক্য পর্যায়ে চলে এসছে, সেখানে মন্থকূপ, তার মানে নিশ্চয়ই ভূমিরূপের উত্থান হয়েছে, হয়ে মন্থকূপ সৃষ্টি হয়েছে, সুতরাং এখানে পুনর্জীবন লাভ হবে। নেক্সট প্রশ্ন, পেডিমেন্ট পেডিমেন্ট কোন অঞ্চলের ক্ষয়চক্রকে নির্দেশ করে? পেডিমেন্ট শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রকে নির্দেশ করবে। নেক্সট, কার ধারণা সময়ের উপর নির্ভর করে গড়ে ওঠেনি? সময় নির্ভর নয়। ডেভিসের ধারণা সময় নির্ভর, গড়ে ওঠেনি। পেঙ্ক, সিভিজেক, স্পেসার্স, পেঙ্কের ধারণা সময়ের উপর নির্ভর করে গড়ে ওঠেনি, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হ্যাক কত সালে গতিশীল ভারসাম্য তত্ত্ব দিয়েছে? 1960। এগুলো ব্যাখ্যার ব্যাপার নেই। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। মেসা ক্ষয়চক্রের কোন পর্যায়ে দেখা যায়? মেসা, বাটে, বিউটে, এগুলো ক্ষয়চক্রের কোন পর্যায়ে দেখা যাবে? এগুলো ক্ষয়চক্রের মেসা, বাটে শেষ পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে দেখা যাবে। মেসা, বাটে, তাহলে বার্ধক্য পর্যায়ে দেখা যাবে, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে। নেক্সট প্রশ্ন, সমুদ্র বক্ষের অবনমনের ফলে নিচের কোন ঘটনা প্রকাশ পায়? ওই যে আগেরটা যেটা দেখালাম সেরকম, সমুদ্র মনে করো এইদিকে আগে ছিল, এখন সমুদ্র বক্ষ নিচে নেমে গেছে, জল এইদিকে নেমে গেল, তাহলে কি ঘটবে? তাহলে নদীর অবনমন কি হবে? নদীতে সমপার না অসমপারযুক্ত নদী মঞ্চ তৈরি হবে। সমুদ্র বক্ষ হঠাৎ করে অবনমন হয়ে গেলে তোমার অসমপারযুক্ত ভূমিরূপ গড়ে উঠতে দেখা যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রবেশ উপাদানের মধ্যে পড়ে? প্রবেশ্য মানে ইনপুটগুলো কী কী? আউটপুট, ইনপুট হচ্ছে অনুশ্রবণ, মাটির নিচে প্রবেশ করে জল, এগুলো হচ্ছে ইনপুট। বাষ্প, প্রস্বেদন, এগুলো সব উপর দিকে চলে যায়, সেটা হচ্ছে আউটপুট, এর মধ্যে পড়বে। নেক্সট প্রশ্ন, কারেন্ট মিটারের সাহায্যে কি করা হয়? জলের গতি মাপা হয়, সিম্পল, জলের গতি মাপা হয়। যে জল পেট্রোলিয়াম সমন্বিত পারলিক শিলাতে বিদ্যমান তাকে বলা হয় পাতালিক, প্লুটোনিক ওয়াটার। প্লুটোনিক না, পেট্রো ওয়াটার। নেক্সট প্রশ্ন, যে উষ্ণ জল ভূ অভ্যন্তরে অনেক গভীর থেকে বেরিয়ে আসে তাকে কি বলে? ভূগর্ভের অনেক গভীর থেকে, পাতালিক জল। ওপরে প্রবেশ্য এবং নিচে অপ্রবেশ্য শিলা থাকলে, ওপরে প্রবেশ্য, নিচে অপ্রবেশ্য, এই প্রবেশ্য শিলা বালি স্তর জল প্রবেশ করছে, নিচে অপ্রবেশ্য শিলা যদি থাকে তাহলে কোন ধরনের জলস্তর গড়ে উঠবে? অ্যাকুইফার। যে জল ভূ অভ্যন্তরে থেকে প্রথম ভূপৃষ্ঠে বেরিয়ে আসে,
নদীতে মেশে তাকে বলা হয় শৈশব জল, জুভেনাইল ওয়াটার, প্রথম বেরিয়ে আসবে। ওপরে কঠিন অপ্রবেশ্য, ওপরে কঠিন অপ্রবেশ্য, এই ওপরে কঠিন অপ্রবেশ্য শিলাস্তর থাকলে কোন ধরনের জলস্তর গড়ে ওঠে? নিচে জল হয়তো নিচ দিয়ে ঢুকলো আর কি কোনো কারণে বিভিন্ন জায়গা দিয়ে, তাহলে কি হবে? একই ফ্লুট। নেক্সট, সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা পরিমাপের লেখচিত্রকে কি বলে? এটাকে পিএস ডায়াগ্রাম বলে। ভূপৃষ্ঠে গরম জলের প্রবাহকে কি বলে? গিজার বলে। নেক্সট, উষ্ণ জলের প্রবাহকে কি বলে? উষ্ণ জলের প্রবাহকে প্রস্রবণ বলে। তার আগেরটা দেখি একটু। ভূপৃষ্ঠে গরম জলের প্রবাহকে গিজার বলে, ঠিকই আছে। উষ্ণ জলের প্রবাহকে প্রস্রবণ বলে, ঠিকই আছে। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই, এর আগের দিন একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে দ্রুততার সঙ্গে আনসার করতে গিয়ে আনসারটা ঠিকঠাক হয়তো বুঝতে পারোনি। সেটা হচ্ছে সামুদ্রিক বীজ কোথায় স্থায়ী বীজ গড়ে উঠবে? তাই সমুদ্রের জল, জোয়ারের জল এই পর্যন্ত ওঠে, ভাটায় নেমে যায় এই পর্যন্ত, এখানে অস্থায়ী বীজ গড়ে উঠবে, অস্থায়ী। আর এখানে হবে স্থায়ী বীজ। এটা হচ্ছে সম্মুখ তটভূমি, এটা হচ্ছে পশ্চাৎ তটভূমি। তাহলে স্থায়ী বীজ গড়ে উঠবে পশ্চাৎ তটভূমিতে, আর অস্থায়ী বীজ গড়ে উঠবে সম্মুখ তটভূমিতে, সম্মুখ। ওকে, এটা একটা ছিল। আর একটা ছিল গণ্ডশিলা কোথায় দেখা যায়? গণ্ডশিলা কোথায় দেখা যায়? গণ্ডশিলা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়ে দেখা যায়। গণ্ডশিলা ছত্তিশগড়ে দেখা যায়, ঠিক আছে। এটা ওই দিন বলতে গিয়ে একটু তাড়াহুড়া হয়েছিল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।